বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আমাদের আজকের ক্লাসটা অধ্যয়ন করবে। আমরা আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেই অধ্যায়ের নামটা কি দেখতে পাচ্ছ? ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে আমরা কি নিয়ে করব? দেখো ছবিগুলো দেখো। এখানে কি একটা বাড়িতে আগুন লেগে গেছে, অর্থাৎ ক্ষতি হলো, ক্ষতির জন্য ক্লেম চাইলো। আমরা এই চিত্রগুলো দেখে কি বুঝতেছি? চিত্রগুলো দেখে আমাদের আজকে কি পড়বো এটা কি আন্দাজ করতে পারতেছো কিছু? আজকে আমরা পড়বো আসলেই ঝুঁকি। আমাদের অধ্যায়ের ষষ্ঠ অধ্যায়ের মেইনলি বিষয়টা হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা। আমরা এই আজকে কিভাবে দেখলো তো ওইখানে যে ঘরে আগুন লাগলো, আগুন লাগার ফলেও কিন্তু তাদের কোনো সমস্যা নাই, কারণ বীমা দাবির টাকা সে পেয়ে গেল। ওই দেখলাম না একজন টাকা নিচ্ছে। সুতরাং আমরা আজকে পড়বো ঝুঁকি ব্যবস্থাপনা কি, ঝুঁকি ব্যবস্থাপনার কেন প্রয়োজন সেটা তোমরা আজকে ব্যাখ্যা করতে পারবে। আজকে ক্লাসের শেষে তোমরা ঝুঁকি ব্যবস্থাপনার কার্যাবলীগুলো ব্যাখ্যা করতে পারবে এবং কিভাবে ঝুঁকি মোকাবেলার কৌশলগুলো কি সেটা জানতে পারবা, এবং আমরা কিভাবে বীমা কিভাবে ঝুঁকি মোকাবেলা করে সেই সম্পর্কে ধারণা লাভ করবে। আমরা আজকে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে আমাদের লেকচারটা অনুসরণ করো। ঝুঁকি তো আমরা একটু আগে ঝুঁকি আগের ক্লাসে আমরা কি করছিলাম? ঝুঁকি নিয়ে পড়ছি। ঝুঁকি হচ্ছে প্রত্যাশা এবং প্রাপ্তির পার্থক্য, যেটা অনিশ্চিত, আকস্মিকভাবে যেই ঘটনা ঘটে এবং যেই ঘটনা ঘটার ফলে মানুষ এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়ে থাকে, সেটাই হচ্ছে ঝুঁকি। আমরা ঝুঁকি ব্যবস্থাপনাটা একটু দেখি কি লিখলাম। ঝুঁকি ব্যবস্থাপনার কাজ হচ্ছে ঝুঁকিটাকে ম্যানেজ করা। ম্যানেজ করা মানে কি? এই জন্য কি করতে হবে? ঝুঁকি চিহ্নিতকরণ, নিরূপণ এবং মোকাবেলার সামগ্রিক প্রক্রিয়াই হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা। অর্থাৎ কি ধরনের ঝুঁকি আছে, ঝুঁকির পরিমাণ কেমন এবং তা কিভাবে আমরা কমাতে পারি, এই বিষয়ে যে কার্যক্রম, যে ব্যবস্থাপকীয় কার্যক্রমগুলো পরিচালনা করা হয় সেটাকে বলা হয় ঝুঁকি ব্যবস্থাপনা। ঝুঁকি ব্যবস্থাপনাটা আমরা বুঝে ফেললাম ঝুঁকিটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য বা ঝুঁকিটাকে মোকাবেলা করার জন্য যে ব্যবস্থা, সেই কার্যক্রমটা হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা। এই বিষয়ে দেখো, একজন পণ্ডিত উইলিয়াম এন্ড হেইসের কি বলছেন? উনি বলছেন ঝুঁকি ব্যবস্থাপনা বলতে ন্যূনতম ব্যয়, ঝুঁকি চিহ্নিতকরণ, নিরূপণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে ঝুঁকির প্রভাব হ্রাস করাকে বোঝায়। এই ঝুঁকি ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝলাম? ন্যূনতম ব্যয়, ঝুঁকি চিহ্নিতকরণ, নিরূপণ এবং নিয়ন্ত্রণের মাধ্যমে ঝুঁকির প্রভাব হ্রাস করাই হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা। আমরা নেক্সট কেন ঝুঁকি ব্যবস্থাপনার দরকারটা কি, আমরা ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাটা পড়ার চেষ্টা করব। ঝুঁকি মুক্ত পরিকল্পনা। আমরা জানি ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে ঝুঁকি মুক্ত কোনো পরিকল্পনা প্রণয়ন করা যায় না। পরিকল্পনাটা যদি ভালো হয় তাহলে কি হয়? একটা সময়োপযোগী পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ঝুঁকিটা কিছু হ্রাস করতে পারি। ঝুঁকি স্থানান্তর, অর্থাৎ যদি ঝুঁকি আমার থাকে, ঝুঁকিটাকে যদি, তাহলে আমরা কি করব? স্থানান্তর করব। কিভাবে স্থানান্তর করব? বীমা ব্যবস্থার মাধ্যমে। নেক্সট, ঝুঁকি পরিমাপ। ঝুঁকি ব্যবস্থাপনা অনিশ্চয়তা এবং ঝুঁকির ক্ষেত্রগুলিকে চিহ্নিত করে এবং কি পরিমাণে ঝুঁকি আছে এবং ঝুঁকির মাত্রাটা কেমন তা আমরা ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে পরিমাপ করতে পারি। ঝুঁকি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ।
ঝুঁকি ব্যবস্থাপনা কেবল ঝুঁকি স্থানান্তর করবে এমনটা না, কিছু ঝুঁকি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে, যেমন অগ্নি ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য অগ্নি নিরোধ ব্যবস্থা গ্রহণ করা, যন্ত্রপাতি অথবা বালি পানি সুবন্দোবস্ত রাখা, গ্যাস সিলিন্ডার আগুন নির্বাপন গ্যাস সিলিন্ডার রাখা এবং কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আমরা ঝুঁকিটা কিছু মোকাবেলা করতে পারি ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে। ঝুঁকি হ্রাস করা অর্থাৎ দক্ষ ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে সব সময় সতর্কতা অবলম্বন করা হয়, বিধায় প্রাতিষ্ঠানিক ঝুঁকিসমূহ অনেকাংশেই হ্রাস পেয়ে থাকে। কাঙ্ক্ষিত মুনাফা অর্জন, কাঙ্ক্ষিত মুনাফা অর্জনটা কিভাবে হয়? যেহেতু ঝুঁকিটাকে মিনিমাইজ করা যায় বা কমানো যায়, ফলে ক্ষতির পরিমাণ হ্রাস পায় এবং প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারে। বিনিয়োগ সিদ্ধান্ত, বিনিয়োগ সিদ্ধান্ত প্রকল্পটি ঝুঁকিপূর্ণ কিনা, লাভজনক হবে কিনা, লাভজনক হলে তাতে কি পরিমাণ লাভ হতে পারে, এই বিষয়গুলো নির্ণয়ের জন্য বিভিন্ন বিনিয়োগ মূল্যায়ন কৌশল ব্যবহার করে সর্বাপেক্ষা কম ঝুঁকিপূর্ণ এবং অধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করার সিদ্ধান্তটি ঝুঁকি ব্যবস্থাপকরা গ্রহণ করে থাকে। ফলে বিনিয়োগ সিদ্ধান্তটা অবশ্যই দক্ষ হয়ে থাকে। ঝুঁকি বিশ্লেষণ, এই বর্তমানে ঝুঁকি বিশ্লেষণ একটা গুরুত্বপূর্ণ কাজ, সুতরাং ঝুঁকি বিশ্লেষণের করার এই কাজটি মূলত ঝুঁকি ব্যবস্থাপকরাই করে থাকে। ঝুঁকি বহনের সামর্থ্যের উন্নয়ন, অর্থাৎ এই যে বর্তমান সরকার, তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের যে বন্যা হয়, বন্যার ক্ষেত্রে সরকার কি করতেছে, বন্যার হলে যে ক্ষতিগ্রস্ত হয়, ক্ষয় ক্ষতি হতে পারে, এই জন্য আগাম কিন্তু বাজেটেই আগে একটা থুক বরাদ্দ রেখে দেয়, যাতে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ হলে সেটা মোকাবেলা করতে পারে। রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে ঠিক সেম, তারা যদি কোনো ঝুঁকি সংগঠিত হয়ে যায়, এই জন্য একটা তহবিল করে থাকে, ফলে তাৎক্ষণিকভাবে ওই তহবিলের টাকা দিয়ে ঝুঁকি মোকাবেলা করতে পারে, প্রতিষ্ঠানকে বড় রকমের ঝামেলার মধ্যে আর্থিক সমস্যায় পড়তে হয় না। সহযোগিতার উপর গুরুত্ব, সহযোগিতা কার সহযোগিতার কথা আমরা বলতে চাচ্ছি? পারস্পরিক প্রতিযোগিতা, যে এই যে বিভিন্ন প্রতিযোগীদের মধ্যে নেতিবাচক প্রতিযোগিতা না করে তাদের মধ্যে যারা প্রতিযোগী আছে তাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলা, এবং এই জন্য বিভিন্ন ধরনের জোট গঠন করা যেতে পারে। ফলে ঝুঁকি এই ধরনের অশুভ প্রতিক্রিয়া দূর করে, যেহেতু একটা বন্ধুত্বপূর্ণ জোট গঠনের মাধ্যমে ব্যবসায়িক ঝুঁকিটা কমানো যেতে পারে, ফলে দক্ষ ঝুঁকি ব্যবস্থাপক ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং প্রতিটা প্রতিষ্ঠানেই ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। আমরা নেক্সট যেটা পড়তে যাচ্ছি, ঝুঁকি ব্যবস্থাপনার কার্যাবলীগুলো। ঝুঁকি ব্যবস্থাপনার কার্যাবলীগুলো, এটা কি আরেকটা প্রশ্নের কি নাম হইতে পারে? ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রক্রিয়া, ঝুঁকি ব্যবস্থাপনার প্রক্রিয়া হইতে পারে, অথবা ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন পদক্ষেপ সময় আলোচনা করো। যদি এটা পদক্ষেপ হয়, যদি প্রশ্নটা যদি প্রক্রিয়া হয়, তাহলে তুমি আমাদের যে ফ্লো চার্ট আছে সেই ফ্লো চার্টের মধ্যে করে তোমরা ব্যাখ্যাটা দিবা। আমি আবারও বলি, ফ্লো চার্ট দেখো, এরো চিহ্ন আছে, এটার পরে এটা, এটার পরে এটা, অর্থাৎ ঝুঁকি শনাক্তকরণ প্রথম ধাপ, পরের ধাপ হচ্ছে ঝুঁকির ধরন ব্যাখ্যাকরণ, পরের ধাপ ঝুঁকি পরিমাপকরণ। তোমরা কিন্তু এইভাবে ধারাবাহিকভাবে কিন্তু পয়েন্টগুলো লিখবা এবং চিত্র প্রদর্শনের মাধ্যমে ব্যাখ্যা করবা। আমরা একটু বলতে চাই, একটু আগে পড়েছিলাম আমরা পড়ছিলাম যে ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বটা। এখন আমরা পড়তে যাচ্ছি ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবস্থাপক কোন ধরনের কার্যাবলীগুলো করে থাকে। যদি প্রক্রিয়া আসে তাহলে বা পদক্ষেপ আসে তাহলে এইভাবে লিখবা প্রক্রিয়ার মাধ্যমে, কার্যাবলী আসলে তোমাকে এটা ধারাবাহিকভাবে না লিখলেও চলবে, তবে ধারাবাহিকতা রক্ষা করা অধিকতর যুক্তিযুক্ত। প্রথম হচ্ছে ঝুঁকি শনাক্তকরণ। আমরা প্রথম দেখবো যে আমার প্রতিষ্ঠানে কোন ধরনের ঝুঁকি বিদ্যমান সেটা দেখবো, অর্থাৎ এটা ব্যবস্থাপক তার অতীত অভিজ্ঞতা,
ব্যবসায়ের প্রকৃতি, কার্যক্রম, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা বিচার বিশ্লেষণের মাধ্যমেই ঝুঁকিটা শনাক্ত করে থাকেন। পরের কাজ হচ্ছে, দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে ঝুঁকির ধরন ব্যাখ্যা করো। আমরা প্রথম বুঝলাম যে ঝুঁকি, এই ঝুঁকিটা আছে, এই যে পণ্য, যেমন আমাদের করোনা ভাইরাসের কারণে আমাদের পণ্যের চাহিদা হ্রাস পেতে পারে, এটা আমরা শনাক্ত করলাম। তো এটা মাত্রাটা কেমন হবে, অর্থাৎ ঝুঁকিটা কোন ধরনের ঝুঁকি, এটা মাত্রাটা, এটা ঝুঁকিটা কতটা আমার উপর প্রভাব ফেলবে, এই মাত্রাটা কোন কোন ভাবে হতে পারে, এটা বিস্তারিত ব্যাখ্যা করা। এখানে আমরা শুধু চিহ্নিত করলাম, এখানে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা। ঝুঁকি পরিমাপ করো, এই ঝুঁকিটা কিভাবে আছে, কি পরিমাণে আছে, এতক্ষণ এটা আমরা কিভাবে বললাম। আর এখানে এটা আমরা গাণিতিক ভাবে, আমাদের অনেকগুলো গাণিতিক টুলস আছে, এই টুলস গুলো ব্যবহার করে আমরা ঝুঁকি পরিমাপ করতে পারি। ঝুঁকি পরিমাপের অনেকগুলো কৌশল আছে, যেমন সম্ভাবনা বিন্যাস, পরিমিতি বিন্যাস, গড় ব্যবধান, ব্যবধানাঙ্ক, পরিসর। এভাবে আমরা ঝুঁকি গাণিতিক ভাবে পরিমাপ করতে পারি, যেটা অনেকটা গ্রহণযোগ্য হয়ে থাকে। নেক্সট, কৌশল অনুসন্ধান। কৌশল অনুসন্ধান বলতে আমরা কি বুঝাতে চাই, এই যে আমরা ঝুঁকি পরিমাপ করলাম, বুঝতে পারলাম, এখন আমরা কিভাবে ঝুঁকিটাকে আমরা দূর করব, এই জন্য বিভিন্ন কৌশল অনুসরণ আমরা এখানে করব। বিভিন্ন ধরনের কৌশল আছে, আমরা একটু পরেই পড়ব, সেই কৌশলগুলো আমরা ব্যবহার করব। অর্থাৎ অনেক সময় এমন হতে পারে, যেমন কাঁচামালের দাম বেড়ে গেছে, তখন আমি পণ্যের দাম কি বাড়াবো না কমাবো। এমন হতে পারে কাঁচামালের দাম বাড়ছে, তারপর আমি পণ্যের দামটা একটু বাড়িয়ে দিলাম, এমনটা হতে পারে। উল্টোটা হতে পারে, কাঁচামালের দাম বাড়ছে, তবে সাময়িকভাবে আমি কাস্টমার আর হারাতে চাই না, অন্যান্য প্রতিযোগিতাকে আমি ঘায়াল করার জন্য দাম রিমেনিং সেম রাখলাম। অর্থাৎ আমি কৌশলটা ঠিক করব, কোন কৌশল অনুসরণ করব। নেক্সট, ঝুঁকি পরিচালন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। ঝুঁকি পরিচালনটা কেন ইম্পর্টেন্ট আমরা বললাম, এই জন্য বললাম যে ঝুঁকির পরিচালনটা আমরা আলাদাভাবে পড়বো, কিন্তু এখন আমরা এতটা বেশি ডিটেলস আলোচনায় যাচ্ছি না। ঝুঁকিটা আমরা কি করতে পারি, কিভাবে হ্যান্ডেলিং করব, ঝুঁকিটা হ্যান্ডেলিং করতে পারি, আমরা ঝুঁকিটাকে আমরা পরিহার করতে পারি, যদি এটা সম্ভবপর হয় তাহলে আমরা পরিহার করতে পারি। আমি ঝুঁকিটা স্থানান্তর করতে পারি বীমা করার মাধ্যমে, আমি ঝুঁকিটাকে ধারণ করতে পারি, অথবা ঝুঁকিটাকে প্রতিরোধ করার ব্যবস্থা করব, অথবা ঝুঁকিটাকে ডাইভার্সিফাইড, বহুমুখীকরণ মাধ্যমে আমি ঝুঁকি পরিচালনা করতে পারি। অর্থাৎ ঝুঁকিটাকে আমি কিভাবে হ্যান্ডেলিং করব, আমরা একটু আগে বললাম পরিহার, হস্তান্তর, ধারণ, অথবা ঝুঁকি প্রতিরোধ এবং ঝুঁকি বহুমুখীকরণের মাধ্যমে ঝুঁকিটাকে পরিচালনা করবো। অর্থাৎ কিভাবে কোন পদ্ধতিটা আমি অনুসরণ করবো, সেটা আমরা এখানে ঠিক করবো। আমরা পরে এই শুধু এইটার উপরে আমরা কিন্তু পরে আলোচনাটাই যাব, ঝুঁকি কিভাবে পরিচালনা করা হয়, এখানে আমরা বিস্তারিত ব্যাখ্যা করবো। নেক্সট এন্ড লাস্ট, কৌশল বাস্তবায়ন। এতক্ষণ পর্যন্ত আমরা ঝুঁকি পরিচালনার ক্ষেত্রে কোন পদ্ধতিটা ব্যবহার করব, কিভাবে করব, এগুলো আমরা ঠিক করলাম। এতক্ষণ যা আলোচনা করলাম, এখন এটাকে বাস্তবায়নের কাজ। অর্থাৎ ঝুঁকি ব্যবস্থাপক নীতি প্রণয়ন করেন এবং সংগঠনের বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ স্থাপন করে ঝুঁকি কৌশলটাকে বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হবেন। সাধারণত ঝুঁকি বাস্তবায়নের ক্ষেত্রে যে সকল কৌশলগুলো অনুসরণ করা যেতে পারে, যেমন উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য পরিপূরক পরিকল্পনা গ্রহণ, বীমাপত্র গ্রহণ, যৌথ সিদ্ধান্ত গ্রহণ, নিবারণমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, গবেষণা কার্যক্রম পরিচালনা করা যেতে পারে, এবং সহযোগিতার উন্নয়নের মাধ্যমে আমরা কৌশলগুলো বাস্তবায়ন করতে পারি। মনে রাখবে যে এই যে ঝুঁকি ব্যবস্থাপনার অন্যতম কার্যক্রম কিন্তু এইগুলো। এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা গেলেই ঝুঁকিটা নিয়ন্ত্রণে থাকবে অথবা কাম্য মাত্রায় থাকবে। অর্থাৎ যদি নতুবা ঝুঁকির কারণে আমাদের প্রতিষ্ঠানের মুনাফা রেখা নিম্নমুখী হতে পারে। ঝুঁকি ব্যবস্থাপককে এই সিদ্ধান্তগুলো এই কার্যক্রমগুলো যথাযথভাবে পালন করা প্রয়োজন। আমরা নেক্সট, এখন আমরা পড়ব এই যে একটু আগে বলছিলাম ঝুঁকি অনুসন্ধান বা ঝুঁকি মোকাবেলা
বা ঝুঁকি পরিচালনার উপায় বা কৌশলগুলো কি কি, আমরা উপায় বা কৌশলগুলো আমরা এখন আলোচনা করব। আমরা ওই ধাপে কিন্তু কিছু কৌশল ছিল, মনে আছে? আমরা পঞ্চম ধাপে কিন্তু এই কৌশলগুলো এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব। ওইখানে আমরা একটু কম আলোচনা করলাম, এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। প্রথম কথা হচ্ছে ঝুঁকি গ্রহণ। ঝুঁকি ব্যবস্থাপক যদি ঝুঁকি ক্ষতির পরিমাণ কম হয়, ঝুঁকির পরিমাণ কম এবং প্রিমিয়ামের ঝুঁকি গ্রহণের জন্য যে পরিমাণ প্রিমিয়াম দিতে হবে, এই পরিমাণ প্রিমিয়াম দেওয়ার চেয়ে ক্ষতি আসছে বেশি হবে না। এখন আমরা কি করতে পারি, এই ঝুঁকিটা আমরাই গ্রহণ করব। অর্থাৎ প্রিমিয়াম দিলাম হলে অন্য প্রতিষ্ঠানে, এখন প্রিমিয়াম না দিয়ে নিজেরাই ঝুঁকিটাকে আমরা একটু গ্রহণ করলাম। ফলে কখন, যখন ঝুঁকির পরিমাণটা প্রিমিয়াম যে পরিমাণ প্রিমিয়াম আমরা বীমাকারী প্রতিষ্ঠানকে দিতে পারি তার চেয়ে কম যদি হয়, তখন আমরা ঝুঁকিটাকে কি করব, গ্রহণ করব। অন্যথায় কিন্তু ঝুঁকি গ্রহণ করা যুক্তিযুক্ত না। আবারও বলি, বীমাকারী প্রতিষ্ঠানকে আমরা যেই পরিমাণে প্রিমিয়াম দিতে পারি, যদি আমি ঝুঁকি হলে ক্ষতির পরিমাণ সেই পরিমাণ সমপরিমাণে হয়, তাহলে আমরা ঝুঁকিটা গ্রহণ করব, অন্যথায় না। ঝুঁকি পরিহার করা, অর্থাৎ এতক্ষণ আমরা বললাম ঝুঁকির পরিমাণ যদি কম হয় তাহলে আমরা ঝুঁকিটাকে গ্রহণ করব। এখন কথা হচ্ছে ঝুঁকিটাকে পরিহার করা। ঝুঁকিটা পরিহার কিভাবে করব? ঝুঁকি ব্যবস্থাপক, এটা হচ্ছে ব্যবস্থাপকের বিকল্প উপায়গুলোর মূল্যায়ন করে ঝুঁকি ব্যবস্থাপক ঝুঁকিপূর্ণ পদ্ধতি পরিহার করে ঝুঁকি মুক্ত বিকল্প উপায় গ্রহণ করবে। অর্থাৎ এই ক্ষেত্রে ঝুঁকিটাকে আমরা পরিহার করব। কিভাবে পরিহার করব? তখন আমরা ঝুঁকি কম ঝুঁকিপূর্ণ সিলেক্ট করব। যদি একাধিক বিকল্প থাকে তাহলে আমরা বলবো যে বিপদে লাভ কি, তাহলে আমরা কম ঝুঁকিপূর্ণ যেটা সেটাই গ্রহণ করব। মনে করো আমরা যদি একটা পণ্য উৎপাদন করলে, আমরা পণ্য মনে করো গার্মেন্টস বানাতে চাই, গার্মেন্টস এর সাথে আমার লাগবে বুতাম। আমি যদি একটা বুতাম ফ্যাক্টরি দেই, তাহলে আমাকে যে পরিমাণ ঝুঁকি থাকে, আমি যদি বাইরে থেকে বুতাম কিনলে কি হবে, আমার খরচ কম পড়বে, ঝুঁকি কম। এই ক্ষেত্রে আমি আর ঝুঁকি নিব না, বুতাম উৎপাদনের ঝুঁকিটা নিলাম না, এটা বাইরে থেকে কাঁচামালটা সংগ্রহ করলাম। সুতরাং এই ক্ষেত্রে যদি একাধিক বিকল্প থাকে, তাহলে আমরা কম ঝুঁকিপূর্ণটা গ্রহণ করে অধিক ঝুঁকিপূর্ণটা প্রকল্পটাকে আমরা পরিহার করতে পারি। এইভাবে আমরা ঝুঁকি পরিহার করা যেতে পারে যদি বিকল্প থাকে। আর বিকল্প না থাকলে এই কৌশল অনুসরণ করা যাবে না। ঝুঁকি হ্রাস করা। ঝুঁকি হ্রাস, আমরা ঝুঁকি ব্যবস্থাপনার সম্ভাব্য যে ক্ষতিগুলো হতে পারে সেগুলো আমরা কমানোর চেষ্টা করবো। আমরা দেখবো যে অভ্যন্তরীণ ঝুঁকির বিভিন্ন উৎসগুলোকে যদি আমরা সতর্কতার সাথে হ্যান্ডেলিং করি, তাহলে আমাদের কি হতে পারে, ঝুঁকিটা কমতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একটু আগে পড়ছিলাম পরিহারযোগ্য অপরিহারযোগ্য, অর্থাৎ যে ক্ষেত্রে ঝুঁকিটাকে আমরা কি করতে পারি, একটু হ্রাস করা যেতে পারে। যেমন একটা কারখানার যে মেশিন পত্রগুলো আছে, এইগুলো যদি আমরা এলোমেলো ভাবে না সাজিয়া সুচারুভাবে সাজাই, তাহলে আমার অথবা কারেন্টের বৈদ্যুতিক লাইন গুলো যদি আমরা কনসিল ওয়ারিং করি, তাহলে কি হবে, ঝুঁকির মাত্রা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নি দুর্ঘটনার পরিমাণ হ্রাস পাওয়া যায়। এইভাবে আমরা দেখবো যে ঝুঁকির উৎসটাকে যদি আমরা কোন রকমের সতর্কমূলক ব্যবস্থা বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঝুঁকিটাকে কিছু পরিমাণে আমরা হ্রাস করতে পারি। সুতরাং এইভাবে ঝুঁকি হ্রাস করা যেতে পারে। ঝুঁকি হস্তান্তর করা, এটা খুব সহজ কথা। আমার কাজের ঝুঁকিটা আমি আরেকজনের কাজে, আরেকজনটা কে, বীমাকারী প্রতিষ্ঠান। অর্থাৎ বীমা করানোর মাধ্যমে ঝুঁকিটা আমরা হস্তান্তর করতে পারি কার কাছে, বীমাকারী প্রতিষ্ঠানের কাছে। সম্মিলনটা অনেকটা বৈচিত্র্যায়নের মতো। অর্থাৎ আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা জানি একমার এক সেলের চেয়ে একটা ফুটবল টিম থাকলে ভালো। কিভাবে, একমার এক সেলে যদি থাকে, সে যদি তার বাবা মাকে না দেখে,
বাবা মারা যাওয়ার জায়গা থাকে না। যদি একজন ছেলে মেয়ে থাকে তাহলে কি এক সন্তানের কাছে তার আশ্রয় হবে। এটা হচ্ছে ডাইভার্সিফাইড, কিন্তু এটা তোমরা করতে যাও না। ডাইভার্সিফাইড তাহলে এই যে এই বৈচিত্র্যায়নের মাধ্যমেও আমরা কি করতে পারি, ঝুঁকি কমাতে পারি। অর্থাৎ মনে করো আমি একটা গুদামে মাল না রেখে যদি একাধিক গুদামে মাল রাখি, তাহলে ঝুঁকিটা সবগুলো গোডাউনে একসাথে আগুন লাগবে না, ফলে আমার ঝুঁকিটা একটু হ্রাস পাবে। একই একটা পণ্য উৎপাদন না করে আমরা যদি একাধিক পণ্য উৎপাদন করি, একটা পণ্য না একটা পণ্য চলবে, একটা পণ্যের ক্ষতি আর একটা পণ্যের মুনাফা দ্বারা এটা করা যায়, সমন্বয় করা যায়। তোমরা যদি দেখো ইউনিলিভার, যারা মেয়েরা আছে তোমরা তো শ্যাম্পু ব্যবহার করো, কোনটা ইউনিলিভারের না? ডাব ইউনিলিভারের। তোমরা যদি সানসিল্ক ইউনিলিভারের, ক্লিয়ার ইউনিলিভারের। তাহলে এই যে আমরা বলতে যাচ্ছি, তাহলে ওরা এত ডাইভার্সিফাই কেন করলো? যে যেটা চায় যাতে ওর কাস্টমার একটা না ছোটে, অর্থাৎ কিছু কিছু প্রোডাক্ট ওরা লস দিয়েও চালু রাখে, কারণ যাতে অন্যরা বাজারে প্রবেশ না করতে পারে। আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের এই ক্ষেত্রে যদি একাধিক প্রোডাক্ট থাকে তাহলে একটার ক্ষতি আরেকটা লাভ দিয়ে সমন্বয় করা যায়। সুতরাং আমরা সম্মিলনের মাধ্যমেও কি করতে পারি, ঝুঁকি হ্রাস করতে পারি। আত্মরক্ষার্থে ফটকা। আমরা যখন ফটকার কথা বলি তখনই আমাদের মাথার মধ্যে আসে কি জানি হয় কি জানি, আসলে তা না। আমরা চাই ফটকা মানে অতিমাত্রা ওঠানামা করা, অর্থাৎ অতিমাত্রা ওঠানামা করলেই আমরা এটাকে, যারা ইমব্যালেন্স, অস্থিতিশীল, মানে এটা যদি মাত্রাটা যদি বেশি হয় তখন আমরা এটা ফটকা বলি। আত্মরক্ষার্থে ফটকা হচ্ছে আমরা যারা, যাতে এই যে ওঠানামার কারণে, মূল্যের ওঠানামা কারণে যাতে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আগাম চুক্তি করার নামটা হচ্ছে আত্মরক্ষার্থে ফটকা। অর্থাৎ ঝুঁকির মুখে না পড়ার জন্য আগেই কি চুক্তি করে নেওয়া, অর্থাৎ জেনে শুনে বিষ করেছি পান, এই ধরনের আমরা একটা গান শুনি না, সেম কথা। এক্ষেত্রে কি হবে, মনে করো আমরা যারা আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পৃক্ত, তারা আমরা ওখানে একটা পড়া পড়ছি না যে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ, অর্থাৎ বৈদেশিক মুদ্রার মান আমরা জানি প্রতিনিয়ত ওঠানামা করে, আর এই ওঠানামার ফলে এক পক্ষের লাভ হইতে পারে আরেক পক্ষের ক্ষতি হইতে পারে। এই যে লাভ ক্ষতির ফলে যাতে কারোর জন্য এটা মঙ্গল না, এই জন্য আগাম যে বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা আগাম নির্ধারণ করা থাকে, ফলে পরবর্তীতে বিনিময় হারের ওঠানামার ফলে কোনো পক্ষেই ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাটার নামটা হচ্ছে আত্মরক্ষার্থে ফটকা। নেক্সট, গবেষণা। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে গবেষণা ছাড়া উপায় নেই, অর্থাৎ প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে গবেষণা করে নতুন নতুন কৌশল বের করতে হবে, কিভাবে ঝুঁকি মিনিমাইজ করা যায় এই বিষয়ে। সুতরাং এই যে আমরা যদি এই ঝুঁকি গবেষণা না করি, এটা তাহলে টিকে থাকা যাবে না। গবেষণা বলতে শুধু আগুন লাগায় এটা না, যেমন বাজার হারানোর তো ঝুঁকি থাকে। যেমন আমাদের, তোমরা আগে হয়তো বা দেখো নাই, আমাদের সময় আমরা দেখছি যে আগে অফিসগুলোতে টাইপরাইটারের ছিল, এই টাইপরাইটারের ফলে এখন কি হয়ে গেল, সবাই কম্পিউটার ব্যবহার করতেছে, ফলে টাইপরাইটার শেষ, মার্কেট শেষ। তোমরা যদি এই রিসেন্টলি আরেকটা জিনিস দেখো, আগে ছিল রিক্সা, এখন কি হয়ে গেছে, অটো রিক্সা। তাহলে এই যে অটো রিক্সা আসার ফলে যারা রিক্সা ছিল, রিক্সার সাথে ব্যাটারি চালিত রিক্সা যারা না করতে পারছে তাদের কিন্তু অনেক কষ্ট বাজারে হারিয়ে যাচ্ছে, এবং অদূর ভবিষ্যতে দেখবে যে পায়ে চালিত রিক্সা চলবে না। সুতরাং গবেষণা বের করতে হবে ভোক্তাদের চাহিদা কি, রুচি কি, চাহিদার কেমন পরিবর্তন হতে পারে, রুচির কেমন পরিবর্তন, তার সাথে মিল রেখে কিন্তু আমাদের মার্কেটিং কার্যক্রম পরিচালনা করতে হবে, নতুবা বাজার হারানোর ঝুঁকি থাকে। সুতরাং গবেষণার মাধ্যমে ঝুঁকি, প্রতিষ্ঠানের লেআউট চেঞ্জ, অথবা ভোক্তাদের রুচি, বাজার, এগুলো গবেষণা করে ঠিক করতে হবে কিভাবে ঝুঁকি কমানো যায়। এই হচ্ছে আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, এগুলো হচ্ছে ঝুঁকি কমানোর কৌশল। আমরা ওই দাবি যেটা বলছিলাম পরিচালনা। ওকে, নেক্সট আমরা
আলোচনায় যাব বীমা কিভাবে ঝুঁকি মোকাবেলা করে। বীমা কিভাবে ঝুঁকি মোকাবেলা করে, এই কথাটা আসলে আমরা এখন বলার জন্য বলতেছি, এটা নিয়ে বেশি একটা কথা বলার সুযোগ নেই, কারণ আমরা এই কথা এই কোর্সটাই মূলত এইভাবে পড়ে আসছি। আমরা এখন একটু তোমাদের আমাদের সময় খুব কম, আমরা এই অল্প সময়ের মধ্যে এটা পুরো বইটাই পড়ানো হচ্ছে, অর্থাৎ আমরা আসলেই পড়াতে যাচ্ছি বীমা মানে ঝুঁকি মোকাবেলা করে। আমরা এখন একটু সংক্ষেপে তোমাদেরকে টাচ দিয়ে যাব, তোমরা একটু বিস্তারিত আমাদের বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করেও আসছি, এটা আমরা এখন এটা একটু পড়বো, বীমা কিভাবে ঝুঁকি মোকাবেলা করে। তা আমরা তোমরা তো জানোই সব ঝুঁকি কি একরকম? ঝুঁকি কিছু আছে ব্যক্তিগত ঝুঁকি। ব্যক্তিগত মানে ব্যক্তি মানে মানুষ, মানুষ মানে জীবন বীমা। জীবন বীমা ব্যক্তিগত বীমা, ব্যক্তিগত বলতে মানুষের বীমা। জীবন বীমার একটা ব্যক্তিগত বীমার মাধ্যমে ঝুঁকি মোকাবেলা করা যায় ব্যক্তির, মানুষের। সম্পত্তি বীমা, সম্পত্তি কি মানুষ ছাড়া যা আছে সম্পত্তি, নৌযান, পণ্য, গুদামের মাল, মোটর গাড়ি, টাকা পয়সা, নৌযান, অগ্নি বীমা, বীমা, গবাদি পশু বীমা, সকল বীমা হচ্ছে সম্পত্তি বীমা। অর্থাৎ মানুষ ছাড়া যা আছে সকলই সম্পত্তি। এটা পণ্য হইতে পারে, গবাদি পশু হইতে পারে, শস্য হইতে পারে, টাকা কড়ি হইতে পারে, গাড়ি বাড়ি, এগুলো হচ্ছে সম্পত্তি বীমার মাধ্যমে আমরা কি সম্পত্তির ঝুঁকি মোকাবেলা করে থাকি। দায় বীমা, দায় বীমা নিয়ে কিন্তু একটু আগে আমরা আগের ক্লাসে আমরা একটু আলোচনা করছিলাম। দায় বীমা হচ্ছে আমার দায়টা আরেকজনের কাঁধে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ যেমন নিয়োগকারী কর্তৃপক্ষ, যেমন আমাদের একটা গ্রুপ বীমা আছে, গ্রুপ বীমা মানে গোষ্ঠী বীমা। গোষ্ঠী বীমা কে করছে? আমাদের নিয়োগকারী কর্তৃপক্ষ সরকার করছে। অর্থাৎ আমি যদি কোনো দুর্ঘটনায় পড়ি, তাহলে আমার আর্থিক নিশ্চয়তাটা কে দেওয়ার কথা? সরকার। সরকার এটা করে না, সরকার একটা বীমা কোম্পানি এটা দিয়ে দিচ্ছে, বীমাকারী প্রতিষ্ঠান আমাকে এই ক্ষতিপূরণটা দেয়, এই আর্থিক নিশ্চয়তা দিয়ে থাকে। দায়টা কার ছিল? সরকারের। সরকার এটা কার উপর চাপিয়ে দিল? বীমাকারীর উপর। এইভাবে দায় চাপিয়ে দেওয়াটার নাম হচ্ছে দায় বীমা। আমরা এইগুলো আর একটু বিস্তারিত আলোচনা করব। আমরা বীমা, ব্যক্তিগত বীমার মাধ্যমে জীবন বীমা, সম্পত্তি বীমা হচ্ছে অগ্নি বীমা, নৌ বীমা, গবাদি পশু বীমা, মোটরযান বীমা, চুরি বীমা, এগুলো। দায় বীমা হচ্ছে যেমন মোটরযান বীমা, তারপরে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক যে বীমা করায় সেগুলো। আমরা এইগুলো একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। বিশ্বস্ততা বীমা, এটাকে ইংরেজিতে বলা হয় ফাইডালিটি ইন্স্যুরেন্স, অর্থাৎ মানুষের বিশ্বাসটাকেও বীমা করা যায়। এটা তোমার কাছে হাসি পায়, তাই না? আসলে যেমন যারা টাকা পয়সা নিয়ে বা মূল্যবান ধন সম্পদ নিয়ে আলোচনা করে, নাড়াচাড়া করে, যেমন ব্যাংকের ক্যাশিয়ার, তার কাছে তো টাকার কেবল টাকা, তখন তাকে বিশ্বাস করা যায় কিভাবে? সে যদি টাকা চুরি করে, এই জন্য তার জন্য একটা বীমা করে ব্যাংক, যে এই ক্যাশিয়ারের যদি চুরি করে, তার বিশ্বাস হচ্ছে 5 লক্ষ টাকা, তার জন্য 5 লক্ষ টাকার একটা বীমা করলাম। সে যদি চুরি করে, তাহলে 5 লক্ষ টাকা বীমাকারী প্রতিষ্ঠান দিবে। এটা বিশ্বস্ততার জন্য। অর্থাৎ বিশ্বাসটাকে আমরা 5 লক্ষ টাকায় বা 5 কোটি টাকায় কিনে নিলাম। অর্থাৎ যদি ওই ক্যাশিয়ার বিশ্বাস ভঙ্গ করে অর্থ তছরূপ করে, তখন বীমাকারী প্রতিষ্ঠান কি করবে? নির্দিষ্ট পরিমাণ আর্থিক নিশ্চয়তা প্রদান করবে। এটা নাম হচ্ছে বিশ্বস্ততা। আমরা এইগুলো বিস্তারিত আলোচনা করব পরে, আমরা একটু দেখো। প্রথমটায় আমরা আসি ব্যক্তিগত বীমা। ব্যক্তিগত বীমা বলতে আমরা আগেই বলছিলাম, ব্যক্তিগত বীমাটা আমরা কি বলছিলাম? মেইনলি জীবন বীমা, মানুষের ব্যক্তি বা মানুষের জীবন ঘিরে যেই সকল ঝুঁকি বিদ্যমান, মানুষের জীবন জীবিকার সাথে যে ঝুঁকি বিদ্যমান, তা দূর করার জন্য যে বীমার ব্যবস্থা
গ্রহণ করা হয় সেটা হচ্ছে ব্যক্তিগত বীমা। আবারও বলি, মানুষের ব্যক্তিগত জীবন এবং জীবিকা ঘিরে যে ঝুঁকি বিদ্যমান তা দূর করার জন্য যে বীমা ব্যবসায় উদ্ভব হয়েছে সেটার নাম হচ্ছে ব্যক্তিগত বীমা। ব্যক্তিগত বীমাগুলো কি কি আছে? যেমন জীবন বীমা। জীবন বীমার মধ্যেই তো আমরা বলতে পারি জীবন বীমা মানুষের জীবন এবং জীবিকার জন্য যদি কোনো দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয় বা সে মারা যায়, তাহলে বীমাকারী কর্তৃপক্ষ বীমা গ্রহীতাকে অথবা তার নমিনি বা তার উত্তরাধিকারীকে নির্দিষ্ট কোনো আর্থিক নিশ্চয়তা প্রদান করে থাকেন। যেমন বিভিন্ন ধরনের বীমাপত্র আছে, সেই ধরনের বীমাপত্রের ধরন অনুসারে বীমা দাবির পরিমাণ বা ঘটনাগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন আজীবন বীমাপত্র। আজীবন বীমাপত্রের ক্ষেত্রে আমরা জানি যে বীমা গ্রহীতা তার মৃত্যু আগ পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বীমা প্রিমিয়াম প্রদান করে থাকে। যদি বীমা গ্রহীতা মারা যান তাহলে তার নমিনি বা উত্তরাধিকারী নির্দিষ্ট পরিমাণে বীমা দাবি পেয়ে থাকে। এই হচ্ছে, সে যদি মারা যায় তাহলে তার পরিবার বা তার নমিনি বা উত্তরাধিকারী আর্থিক অনিশ্চয়তায় ভোগে না, একটা আর্থিক সাপোর্ট পায়। এটা হচ্ছে আজীবন বীমা। আমরা এগুলো আরো অনেক পড়ছিলাম, যে আজীবন বীমা পত্রের মধ্যে আছে একক কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র, অবিরাম কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র, সীমিত কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র, রূপান্তরযোগ্য আজীবন বীমাপত্র। এই ধরনের বীমাপত্র আমরা আছে। মেয়াদি বীমাপত্রের মধ্যে আছে আরেকটা মেয়াদি জীবন বীমাপত্র। মেয়াদি জীবন বীমাপত্রের কি, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বীমা গ্রহীতা বীমা প্রিমিয়াম প্রদান করে। একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বীমা গ্রহীতা বীমা প্রিমিয়াম প্রদান করে, অর্থাৎ ওই মেয়াদের পরে বীমা গ্রহীতাকে বীমা দাবি পরিশোধ করা হয় অথবা তা অবর্তমানে নমিনি বা উত্তরাধিকারীকে বীমা দাবি পরিশোধ করা হয়। মেয়াদি বীমার মধ্যে আবার কতগুলো বিভিন্ন ধরন আছে, এটা আমরা আলোচনা করছিলাম। যেমন সাময়িক মেয়াদি বীমাপত্র। সাময়িক মেয়াদি বীমাপত্রটা কি? সাময়িক মেয়াদি বীমাপত্রটা কি, যে অল্প সময়ের জন্য মানে কত, 2 মাস থেকে 7 বছরের মেয়াদের জন্য যে বীমা করা হয় সেটা হচ্ছে সাময়িক বীমাপত্র। এই ক্ষেত্রে কিন্তু আবার ভিন্ন কথা। যদি সাময়িক বীমা মেয়াদকালের মধ্যে বীমা গ্রহীতা মারা যায়, তাহলে তার নমিনি বা তার উত্তরাধিকারী বীমা দাবি পাবে, অন্যথায় পাবেন না। আবারও বলি, সাময়িক বীমা পত্রের ক্ষেত্রে আমরা বলছি, এগুলো কিন্তু আগে পড়ে আসছি, সাময়িক বীমা পত্রের ক্ষেত্রে বীমা গ্রহীতা যদি বীমা মেয়াদকালের মধ্যে মারা যান তাহলে কি হবে, বীমা দাবি পাবে, আর যদি জীবিত থাকে বীমা দাবি পাবে না। বীমা আর একটা হচ্ছে, এইটার আবার কতগুলো ক্লাসিফিকেশন আছে, যেমন নবায়নযোগ্য সাময়িক বীমাপত্র, রূপান্তরযোগ্য সাময়িক বীমাপত্র, সরল বা সাধারণ সাময়িক বীমাপত্র, এই ধরনের বীমাপত্র আছে। এছাড়া আছে বিশুদ্ধ বীমাপত্র। বিশুদ্ধ বীমাপত্র কি, এটা ঠিক সাময়িক বীমার উল্টোটা। যদি একটা নির্দিষ্ট মেয়াদের জন্য বীমা করা হয়, যদি মেয়াদকালের মধ্যে বীমা গ্রহীতা মারা যায়, তাহলে বীমা গ্রহীতা বীমার নমিনি অর্থাৎ উত্তরাধিকারের কোনো টাকা পাবেন না। অর্থাৎ মেয়াদ যতদিন আসছে ততদিন পর্যন্ত বীমা গ্রহীতা বেঁচে থাকতে হবে, মেয়াদ শেষে বীমা গ্রহীতা নির্দিষ্ট বীমা দাবি পেয়ে থাকবে। এটা হচ্ছে কোন ধরনের বীমাপত্রের কথা বলছিলাম, বিশুদ্ধ বীমাপত্রের ক্ষেত্রে, এটা কিন্তু খেয়াল রাখবে। আর এছাড়া আমরা বলছিলাম শিক্ষা বীমাপত্র। শিক্ষা বীমাপত্রটা কে গ্রহণ করে? বিভিন্ন ধরনের শিক্ষা বীমাপত্র আছে। এক ধরনের শিক্ষা বীমা সাধারণ শিক্ষা বীমাপত্র আর অভিভাবক গ্রহণ করে, তার বিপক্ষে, তার শিশুর বিপক্ষে একটা নির্দিষ্ট সময়ান্তর তার শিশুকে অর্থাৎ বাচ্চাকে নির্দিষ্ট হারে বীমা দাবি পরিশোধ করা হয়। আরেকটা আছে বিলম্বিত শিক্ষা, শিশু শিক্ষা। এক্ষেত্রে প্রথম বাবা মা বা অভিভাবক বীমা প্রিমিয়াম দেয়, পরবর্তীতে ওই শিশু যখন বড় হয় একটা নির্দিষ্ট স্টেজের পরে সে নিজেই বীমা প্রিমিয়াম দেয়। এছাড়া আরো আছে বহুমুখী সুবিধা সম্পন্ন বীমাপত্র। এটা কি বলছিলাম, এই বীমাপত্রের মাধ্যমে বহু ধরনের একাধিক ধরনের সুবিধা পাওয়া যায়। যেমন এখানে শিক্ষা,
বীমার সুযোগ পাওয়া যায়, বিবাহ বীমার সুযোগ পাওয়া যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট স্টেজে এবং নির্দিষ্ট সময় সে শিক্ষার জন্য টাকা পাবে, একটা স্টেজের পর সে বয়স এসে সে বিবাহের জন্য টাকা পাবে, আবার একটা সময় সে বীমাটা পাবে। এটা হচ্ছে বহু সুবিধা সম্পন্ন মেয়াদি বীমা। এই ধরনের অনেক ধরনের মেয়াদি বীমা পত্র আছে। এতক্ষণ আমরা যেগুলো বললাম এগুলো হচ্ছে জীবন বীমা, ব্যক্তিগত বীমার একটা ক্লাসিফাইড। এছাড়া আছে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা। ব্যক্তিগত দুর্ঘটনা বীমাটা একটু ভিন্ন ধরনের। ব্যক্তি যদি কোনো দুর্ঘটনা, নির্দিষ্ট রোগ ব্যাধিতে ব্যক্তির উপার্জন ক্ষমতা আংশিক বা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেলে বীমাকারী নির্দিষ্ট অর্থ পরিশোধ করবে। এই ধরনের প্রতিশ্রুতির ভিত্তিতে বীমা গ্রহীতা এবং বীমাকারীর মধ্যে যে চুক্তি হয় তাই ব্যক্তিগত দুর্ঘটনা বীমা বলে। সুতরাং একজন ব্যক্তি যদি আততায়ীর গুলিতে নিহত হয় অথবা আহত হয়, মানসিকভাবে বা শারীরিকভাবে অঙ্গহানি হয়, তাহলে এই ধরনের ক্ষেত্রে সে আর্থিক নিশ্চয়তা পেয়ে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনার কারণে সে কর্মক্ষমতা হারায় অথবা আহত হয় অথবা কোনো এক বা একাধিক অঙ্গহানি হয় বা মারা যায়, সে নির্দিষ্ট হারে বীমা দাবি পেয়ে থাকে। এই ধরনের ব্যক্তিগত দুর্ঘটনা বীমা আমরা একটু আলোচনা করি। আমরা এটা এর আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করছিলাম, এগুলো আমরা একটু বলি। যেমন দুর্ঘটনাজনিত মৃত্যু বীমা, দুর্ঘটনাজনিত অক্ষমতা বীমা, নির্দিষ্ট রোগ ও দুর্ঘটনা বীমা, যে কোনো প্রকার রোগ ও দুর্ঘটনা বীমা, চিকিৎসা ও হাসপাতালে খরচের বীমা। অর্থাৎ এইগুলো হচ্ছে ব্যক্তিগত দুর্ঘটনা বীমার অংশ। অন্যান্য এছাড়া আরো কতগুলো ব্যক্তিগত বীমা আছে, যেমন স্বাস্থ্য বীমা, স্বাস্থ্য বীমা অন্যান্য বীমার মধ্যে আছে। স্বাস্থ্য বীমা হইতে পারে অসুস্থতা বীমা বা বেকার বীমা, মাতৃ মঙ্গল বীমা, এগুলো ব্যক্তিগত বীমার অন্তর্ভুক্ত। ব্যক্তিগত বীমা বলতে আমরা কি বুঝলাম? মানুষের জীবন জীবিকার সাথে সম্পৃক্ত এই ধরনের ঝুঁকি মোকাবেলার জন্য যে বীমা করা হয় সেটা হচ্ছে ব্যক্তিগত বীমা। ব্যক্তিগত বীমার ক্লাসিফাই গুলো কি কি বললাম? একটা হচ্ছে জীবন বীমা, ব্যক্তিগত দুর্ঘটনা বীমা, এবং অন্যান্যের মধ্যে বললাম অন্যান্য ব্যক্তিগত বীমার মধ্যে কি বলছি? স্বাস্থ্য বীমা, অসুস্থতা বীমা, বেকার ভাতা বীমা, বেকার বীমা এবং মাতৃমঙ্গল বীমা। সম্পত্তি বীমা, সম্পত্তি বীমাটা কি? সম্পত্তি যদি বিনষ্ট হয়, যে ক্ষতিপূরণ করার পাবার নিমিত্তে যে বীমা করা হয় সেটা নাম হচ্ছে সম্পত্তি বীমা। সম্পত্তি বীমার ক্ষেত্রে সম্পত্তি বিনষ্ট হলে বীমাকারী কর্তৃপক্ষ বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদানের নিশ্চয়তা দিয়ে থাকেন। ক্ষতিপূরণ বীমার মধ্যে কতগুলো ভাগ আছে আমরা যদি বলি, একটা হচ্ছে নৌ বীমা, এটা তো জানোই। নৌ বীমার মধ্যে আবার কতগুলো ক্লাসিফাই আছে, যেমন সময় বীমাপত্র, যাত্রা বীমাপত্র, মিশ্র বীমাপত্র, মূল্যায়িত বীমাপত্র, অমূল্যায়িত বীমাপত্র, ভাসমান বীমাপত্র, বন্দর ঝুঁকি বীমাপত্র, সামরিক বীমাপত্র, নামিক বীমাপত্র, মুদ্রা বীমাপত্র। অর্থাৎ নৌ বীমাটা কি? নৌ বীমাটা তিনটা জিনিসের বীমা করা হয়। নৌযান, পরিবাহিত পণ্য এবং মাসুলের বীমা করা হয়। এই বীমা গুলোর ফলে আমরা জানি নৌ বীমার ফলে দুই ধরনের ক্ষতি হয়, সামগ্রিক ক্ষতি বা আংশিক ক্ষতি। যে ধরনের ক্ষতি হোক, এই ক্ষতিপূরণের জন্য বীমা কোম্পানির সাথে যে বীমা করা হয় সেটা নাম হচ্ছে নৌ বীমা। অর্থাৎ নৌপথে নৌযান, পরিবাহিত পণ্য এবং মাসুল দুর্ঘটনাজনিত কারণে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ পাওয়ার জন্য বীমাকারী কর্তৃপক্ষের সাথে বীমা গ্রহীতা যে চুক্তি সম্পাদন করে তার নাম হচ্ছে নৌ বীমা। নৌ বীমার ফলে কি পাওয়া যায়? ক্ষতিপূরণ পাওয়া যায় যদি বীমার বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা নৌ বীমাটা জানলাম। অগ্নি বীমা, অগ্নি বীমা হচ্ছে আগেটা বলছিলাম নৌপথে পরিবাহিত পণ্যের জন্য, আর এটা হচ্ছে অগ্নিকাণ্ডের ফলে যদি বীমার বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ পাওয়ার জন্য যে বীমা করা হয় সেটা নাম হচ্ছে অগ্নি বীমা। এই অগ্নি বীমা
ক্ষতিপূরণ পাওয়ার রাস্তাটা কি? অগ্নিজনিত কারণে দুর্ঘটনা ঘটতে হবে। অগ্নিজনিত কারণে যদি দুর্ঘটনা ঘটে তার ক্ষতিপূরণ পাওয়ার জন্য যে বিমা করে সেটা হচ্ছে অগ্নি অগ্নিবীমার আবার ক্লাসিফিকেশন আছে, মূল্যায়িত অগ্নিবীমা, অমূল্যায়িত অগ্নিবীমা, সুনির্দিষ্ট অগ্নিবীমা পত্র, গড়পত্র অগ্নিবীমা পত্র, ভাসমান বীমাপত্র, ঘোষণামুক্ত বীমাপত্র, সমন্বয়যোগ্য বীমাপত্র, পুনঃস্থাপন বীমাপত্র, এই ধরনের বীমাপত্র অগ্নি বীমার ক্ষেত্রে রয়েছে। অন্যান্য সম্পত্তি বীমা, অন্যান্য সম্পত্তি বীমা আমরা ডিটেলস পড়বো আমাদের লাস্ট চ্যাপ্টারে, আমাদের লাস্ট ক্লাসের দিকে আমরা এটা পড়ার চেষ্টা করব। এটা আমাদের আছে, সেটা হচ্ছে যেমন শস্য বীমা, যানবাহন বীমা, কবজা বীমা, প্রকৌশলী বীমা, ঘূর্ণিঝড় বীমা, শস্য বীমা, চুরি বীমা, এভিয়েশন বীমা, এই ধরনের অনেক বীমা আছে। সুতরাং সম্পত্তি, এই সম্পত্তি বীমার মূল কথাটা কি? যদি সম্পত্তি বিনষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিপূরণ পাওয়ার জন্য বীমাকারী কর্তৃপক্ষের সাথে বীমা গ্রহীতার যে চুক্তি হয় সেই চুক্তির নাম হচ্ছে সম্পত্তি বীমা। সম্পত্তি নৌ বীমা হতে পারে, অগ্নি বীমা, বা সম্পত্তি বীমার মাধ্যমেই কি করতে পারি? সম্পত্তিগুলো বিনষ্টের হাত থেকে আমরা রক্ষা করতে পারি। দায় বীমা, দায় বীমা, দায় বীমাটা আমরা অনেক কথা বলছি, আমরা এটা নিয়ে আলোচনাও করছি। অর্থাৎ দায় বীমাটা হচ্ছে একজনের উপর দায় যখন বীমা করার মাধ্যমে অপর পক্ষের নিকট স্থানান্তর করা হয়, যেই বীমার মাধ্যমে, সেটার নাম হচ্ছে দায় বীমা। যে বীমার মাধ্যমে একজনের উপর যে দায় অর্পিত হয়, সেই দায়টা যদি অন্যের উপর স্থানান্তর করা হয় যে চুক্তির মাধ্যমে, সেটা হচ্ছে দায় বীমা। দায় বীমা আমরা অনেকবার আমরা উদাহরণ দিয়ে বুঝেছি, এখন আর আমরা ডিটেলস বলি না। আমরা দায় বীমার কতগুলো ক্লাসিফিকেশন আছে, আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব। নিয়োগকারীর দায় বীমা, নিয়োগকারী দায় বীমাটা আমরা জানি, নিয়োগকারী কর্তৃপক্ষ তার অধস্তন তার অধীনে নিয়োগপ্রাপ্ত কর্মীদের আর্থিক নিশ্চয়তা প্রদানের জন্য বীমাকারী কর্তৃপক্ষের সাথে যে চুক্তি করে, সেটা নাম হচ্ছে নিয়োগকারীর দায় বীমা। এই বীমার ফলে নিয়োগকারী কর্তৃপক্ষ যদি তার কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হয়, আর্থিকভাবে শারীরিকভাবে অক্ষম হয়, তাহলে এই দায়টা বীমাকারী কর্তৃপক্ষই গ্রহণ করবে, নিয়োগকারী কর্তৃপক্ষকে গ্রহণ করতে হয় না। তৃতীয় পক্ষ বীমা, গণদায় বীমা। গণদায় বীমাটা গণদায় বীমা, গণদায় বীমাটা কি? যে গণপরিবহন আছে, সড়কপথ, রেলপথ, নৌপথ, লঞ্চ অর্থাৎ বাস, রেল, লঞ্চ, বিমানের মাধ্যমে মধ্যে যে যাত্রী পরিবহন করা হয়, অধিক সংখ্যক জনগণ, তাদের জন্য যে বিমাপত্রের অধীনে যানবাহনের মালিক যে বিমাটা করে, সেটা নাম হচ্ছে গণদায় বীমা। অর্থাৎ যদি একটা বিমান বিধ্বস্ত হয়, ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ কে দেওয়ার কথা? বিমানের মালিক। বিমানের মালিক কি করে? বিমা করে। বিমা করে এই যে সকল যাত্রীরা দুর্ঘটনায় পড়ে ক্ষতিগ্রস্ত হলো, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থাটা কে করে দেন? অর্থাৎ বিমাকারী কর্তৃপক্ষ দেয়। এটা নাম হচ্ছে গণদায় বীমা। পণ্য দায় বীমা, পণ্য দায় বীমা, এগুলো আমরা আলোচনা করছি। তো পণ্য দায় বীমাটা কি? যখন কোনো পণ্য পরিবহন করা হয়, যেমন এসে পরিবহন পণ্য পরিবহনকালে যদি তার কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে যেমন আমার মালটা এসে পরিবহন দিয়ে পাঠালাম, যদি পণ্যটা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ক্ষতিপূরণটা কে দেওয়ার কথা? এসে পরিবহন। এসে পরিবহন এটা করে না, এটা এসে পরিবহন আরেকটা বীমা কোম্পানির কাছে বীমা করে বলে যে আমার যদি মালামালটা আমি সবসময় পরিবহন করি, যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি এত টাকা ক্ষতিপূরণ দেবেন। তাহলে ওই এসে পরিবহন ক্ষতিপূরণ না দিয়ে এটা কে দিল? ওই যে মনে করে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে ক্ষতিপূরণ দেবে। এটা নাম হচ্ছে পণ্য দায় বীমা। অর্থাৎ পণ্য পরিবহনকালে যদি কোনো দুর্ঘটনা সংঘটিত হয়, তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য পরিবহনের মালিক, পণ্য পরিবহনকারী কর্তৃপক্ষ বীমাকারী কর্তৃপক্ষের সাথে যে চুক্তি করে, যে বীমা চুক্তি করে, সেটা হচ্ছে পণ্য দায় বীমা। অর্থাৎ পণ্য দায় বীমা মাধ্যমে পণ্য পরিবহনকালের ঝুঁকি দূর করা যায়।
পেশাগত ক্ষতিপূরণ বীমা। পেশাগত কোনো কর্মচারী যদি তার কাজ করতে যায় দুর্ঘটনার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়, দুর্ঘটনার মাধ্যমে পতিত এবং ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিপূরণ পাওয়ার জন্য বীমা তার নিয়োগকারী কর্তৃপক্ষ যখন বীমাকারী কর্তৃপক্ষের সাথে চুক্তি করে এই ক্ষতিপূরণটা বীমাকারী কর্তৃপক্ষ চাপিয়ে দিতে পারে। এইভাবে করতে পারে ক্ষতিপূরণ প্রদান করা যেতে পারে। অর্থাৎ নিজের নিয়োগকারী কর্তৃপক্ষের ঘাট থেকে এটা বীমাকারী কর্তৃপক্ষকে চলে যায়। মোটর বীমা, এটা আরো আগেও বলছি, মোটর যান বীমা হচ্ছে শুধু মোটর গাড়ির দুর্ঘটনা হবে এমনটা না, এছাড়া এর ড্রাইভার অর্থাৎ মালিক যদি নিজের মালিক মারা যেতে পারেন অথবা পথচারী মারা যেতে পারেন। সুতরাং এই ধরনের দুর্ঘটনার ফলে পথচারী অথবা মালিক নিজে অথবা মোটরযানের সমূহ ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য যে বীমা করা হয় সেই বীমাটার নাম হচ্ছে দায় বীমা। অর্থাৎ এই ক্ষেত্রে গাড়ির মালিক পথচারীর দুর্ঘটনায় আহত হলে তার আর্থিক নিশ্চয়তা প্রদান করবেন না, এটা বীমাকারী কর্তৃপক্ষ করবে। যদি আমি মোটর বীমা যদি আমরা করি, এটা এক ধরনের দায় বীমা। বীমার মাধ্যমে আমার ঝুঁকিটা কি করতে পারি, মোটর গাড়ির মালিক দায়টা বীমাকারী কর্তৃপক্ষের উপর দিয়ে দিতে পারেন যদি সে মোটর গাড়ি বীমা করে। অর্থাৎ পথচারী আহত হলে বা নিহত হলে তাকে আর্থিক নিশ্চয়তা বীমাকারী প্রতিষ্ঠান দিবে। আর যদি মোটর গাড়ি নষ্ট হয়, মোটর যান অর্থাৎ এটা বাস ট্রাক যেটাই হোক, এটা নষ্ট হলে এইটার ক্ষতিপূরণটাও বীমাকারী কর্তৃপক্ষ প্রদান করবে। এটা কিন্তু বাধ্যতামূলক, মনে রাখতে হবে। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা হচ্ছে তোমরা একটু ভালোভাবে পড়বা। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আমরা আর একটু বলে শেষ করব। বিশ্বস্ততা বীমা আমাদের লাস্টটা। বিশ্বস্ততা বীমা আছে, বিশ্বস্ততা বীমার দ্বারা আমরা কি করি, একজন ব্যক্তি যদি বিশ্বাস ভঙ্গ করে তার ক্ষতিপূরণ পাওয়ার জন্য যে বীমা করা হয়, ক্ষতিপূরণ পাওয়ার জন্য যে বীমা করে সেটা হচ্ছে বিশ্বস্ততা বীমা। অর্থাৎ আমরা একটু আগেও বলছিলাম, যদি শুরুতেই যে ক্যাশিয়ার অনেক টাকা নিয়ে নাড়াচাড়া করে, সে যদি টাকা চুরি করে নিয়ে যায় আর চুরি তাকে এই নিয়ে যায়, তাহলে এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আমরা বীমা করি, যেটা সেটা হচ্ছে বিশ্বস্ততা বীমা। বীমার মাধ্যমে আমরা কি করতে পারি, যে সে যদি বিশ্বাস ভঙ্গ করে বীমাকারী কর্তৃপক্ষ আমাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে। এছাড়াও আছে ন্যায় রক্ষণ বীমা, ধার বীমা, ধার নিয়ে যদি কেউ টাকা না দেয়, ধার বীমা এবং সুবিধা বীমা। এইগুলো হচ্ছে সব বিশ্বাস ভঙ্গ করলে, এই বিশ্বাস ভঙ্গের কারণে যে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেই বিশ্বাস ভঙ্গের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বীমা করা সেটার নাম হচ্ছে বিশ্বস্ততা। অর্থাৎ কাউকে আমি ধার দিলাম, সে যদি টাকা পরিশোধ না করে, যদি আমি বীমা করি, সেই বীমাকারী প্রতিষ্ঠান থেকে আমি নির্দিষ্ট পরিমাণে ক্ষতিপূরণ পেতে পারি। ঠিক সুবিধা বীমা কিন্তু সেম কথা। আমরা এগুলো জানলাম। তোমাদের সবাই ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।